আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকালে হাইকোর্ট প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান বিচারপতি সহ তার দীর্ঘদিনের সহকর্মীরা। এর আগে শুক্রবার বাদ এশা রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর বায়তুল আমান মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার বিকেল ৩টা ১০ রাজধানী ঢাকার ল্যাব-8 হাসপাতালে মারা যান হাসান আরিফ। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী তুরাগ নদের উপর বেইলি সেতুটি ভোর রাতে ভেঙে পড়েছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকায় বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ বিভাগ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ইব্রাহিম খান জানান, ভোরে পণ্যবাহী একটি ট্রাক বেইলি সেতুটি অতিক্রম করার সময় ভেঙে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পরে যাত্রী ও মালামাল পরিবহনের সুবিধার্থে যানবাহনগুলোকে কামারপাড়া হয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বমুখীতে ভোক্তা সাধারণের নাভিশ্বাসের মধ্যে নতুন করে বেড়েছে চালের দাম। দেশে আমানের ভরা মৌসুমে পাইকারিতে বেড়েছে চালের দাম। গত ২ সপ্তাহে বস্তা প্রতি দাম ২০০ থেকে ২৫০ টাকা বেড়েছে। এতে খুচরা বাজারে সরু চালের দাম কেজিতে ৩ থেকে ৫ টাকা এবং মোটা ও মাঝারি চালের দাম ২ থেকে ৩ টাকা বেড়েছে। বিক্রেতারা বলছেন, বড় বড় কর্পোরেট কোম্পানির হাতে নিয়ন্ত্রণ হচ্ছে চালের বাজার। এজন্য তাদের সিন্ডিকেটে বাড়ছে দাম। ডাবল সেঞ্চুরি পার করেছে ব্রয়লার মুরগির দাম। সেখানেও কর্পোরেট কোম্পানির কারসাজির কথা বলছেন বিক্রেতারা। কৃষক যেন কম খরচে করতে পারে, সারের দাম কমাতে হবে আপনার, তারপরে অন্যান্য লেবার কস্ট, এগুলো তাদেরও বিবেচনা করা উচিত আমি মনে করি। চিকন চাল প্রতি বস্তায় আমরা ৩-৪০০ টাকা বাড়ছে। যে চাউল ব্যস্ত আমরা ৭০ থেকে ৭২ টাকা মিনিকেট চাউল, সেই মিনিকেট অনেক ৭৮ টাকা কেজি। আমরা যে চাউলটা বেশি এখন বর্তমানে দাম বাড়ার কারণে যেটা বেশি এখন ৭৮-৮০ টাকা, তারা ওগুলো ৮৫-৯০ টাকা করে প্যাকেট বিক্রি করে। নওগাঁয় সব ধরনের চাল কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে। খুচরা বাজারে কেজি প্রতি কাটারি চাল ৮ থেকে ১০ টাকা, স্বর্ণা ৫ চাল ৩ থেকে ৪ টাকা ও জিরা শাইল ৫ থেকে ৬ টাকা বেড়েছে। নওগাঁ পৌর চালের বাজার থেকে এই বিষয় জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল হক সোহাগ। আরিফ, চালের দাম বাড়ার পেছনে কারণ কি? এছাড়া আড়তদাররা কি বলছেন, ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ ফারিয়া আপনাকে। আসলে নওগাঁর চাল বাজারে আজ থেকে আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁ পৌর চাল বাজারে। এই বাজারটিতে খুচরা পর্যায়ে কাটারি যে চাল গত সপ্তাহে তারা বিক্রি করছিল ৭০ থেকে ৭২ টাকা, সেই চালটা কিন্তু এবছর আজকের দিন থেকে তারা বিক্রি করছেন ৭৮ থেকে ৮০ টাকা, মানে কেজি প্রতি প্রায় ৮ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে এই কাটারি চিকন জাতের চাল। এছাড়া মোটা জাতের স্বর্ণা ৫ যে চাল রয়েছে সেই চাল কিন্তু ৫ থেকে ৪ টাকা কেজি প্রতি বেড়েছে। এছাড়াও জিরাশাল জাতের চাল কিন্তু ৫ থেকে ৬ টাকা কেজি প্রতি বেড়েছে। আমি এখানে যারা স্থানীয় যারা দোকানদার রয়েছেন বা আড়তদার রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে তারা পাইকারের কাছ থেকে আসলে বেশি দামে চাল কেনার কারণে তারা কিন্তু খুচরা বাজারে বেশি বিক্রি করছেন। একজন আড়তদারের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে কাটারি চাল ৩৪০০-৩৫০০ টাকা বস্তা তারা কিনেছেন, আজ কিন্তু সেই কাটারি চাল ৩৯০০-৪০০০ টাকা বস্তা তাদের কিন্তু কিনতে হচ্ছে। এই কারণে কিন্তু এই চালের বাজারটা কিন্তু তারা বেশি করে বিক্রি করছেন। এছাড়া আমি মিল মালিক রয়েছেন, মিল মালিকদের সঙ্গে কথা বলেছি। মিল মালিকরা বলেছেন যে বাজারে আমন ধানের আমদানি কম থাকায় আসলে বাজারে
ধানের দাম বেড়েছে, এই কারণে কিন্তু আসলে তার প্রভাব কিন্তু চালের বাজারে পড়েছে। আসলে এই সব মিলিয়ে দাম বৃদ্ধির ফলে কিন্তু মূলত বেশি ক্ষতি যে সাধন হচ্ছে সেটা কিন্তু আসলে সাধারণ ভোক্তাদের, যারা সাধারণ ভোক্তা রয়েছেন, যারা দিন মজুর রয়েছেন, আসলে এরা কিন্তু এই চাল কেনাকে কেন্দ্র করে কিন্তু বেশ বিপাকের মধ্যে আছেন নওগাঁ শহরে। তো ফারিয়া, এই ছিল নওগাঁ থেকে চাল বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। সংস্কার, সুরক্ষা, স্বাধীনতা, এই স্লোগানে শুরু হলো দেশের ব্রডকাস্ট সাংবাদিকদের প্রধান সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ৫ম সম্মেলন। রাজধানীর সেগুনবাগিচে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সম্মেলন উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান। গণমাধ্যম সংস্কারের কমিশনের প্রধান কামাল আহমেদ, জুলাই অভ্যুত্থান স্মৃতি ফাউন্ডেশনের প্রধান মীর মাহবুবুর রহমান মুগ্ধ এ সময় উপস্থিত ছিলেন। বিজেসির চেয়ারম্যান রেজওয়ানুল হক রাজার সভাপতিত্বে এখন চলছে নীতি অধিবেশন। আমাদেরই সহকর্মী, আমরা বলি যে আমাদের বীর। আপনি চাকরি করবেন, জিনিসের দাম বাড়বে, আপনি আমি বলতে চাই সংকটে এছাড়া তাদের সহযোগিতা করছেন আমাদের হাউস প্রতিনিধিরা, তারা উপস্থিত থাকে। সেই একই ঘটনায় গণমাধ্যম কল্যাণমুখী কাজ, আর্থিক সক্ষমতা বৃদ্ধি, আমাদের বীর। আপনি চাকরি করবেন, জিনিসের দাম বাড়বে, আপনি আমি বলতে চাই সংকটে এছাড়া তাদের সহযোগিতা করছেন আমাদের হাউস প্রতিনিধিরা, তারা উপস্থিত থাকে। সেই একই ঘটনায় গণমাধ্যম কল্যাণমুখী কাজ, আর্থিক সক্ষমতা, আমাদের বীর। জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী গুপ্ত হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এমন হত্যাকাণ্ডের প্রতিবাদে নড়াইলে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গেল রাতে শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়ে হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে পুনরায় বাস টার্মিনালে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সদস্য সচিব সাফায়াতুল্লাহ, নড়াইল জেলা কমিটির আহ্বায়ক রাফায়াতুল হক সহ আরও অনেকেই। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির কারণে ঢাকা সহ দেশের উপকূলীয় অঞ্চল মেঘাচ্ছন্ন রয়েছে। তাই ঢাকা, খুলনা ও বরিশাল সহ বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। তবে ঢাকায় বৃষ্টি হলেও সেটি হবে হালকা। উপকূলে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এদিকে সাগরে লঘুচাপের ফলে দেশের সমুদ্র বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। সেই সাথে বৃষ্টির পর আবারও শৈত্যপ্রবাহ শুরু হতে পারে এবং তাপমাত্রা কমে শীত বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অফিস। অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ.এফ. হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন সহকর্মী শরীয়ত খান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শরীয়ত, উপদেষ্টা হাসান আরিফের জানাজা শেষ হয়েছে কিনা জানাবেন, এবং সেই সাথে পরবর্তীতে আর কোনো জানাজা ও আছে কিনা এবং এই দাফন সম্পর্কে বিস্তারিত জানাবেন। এবং দাফন সম্পর্কে কি কি তথ্য আপনার কাছে আছে এবং কখন নাগাদ দাফন হতে পারে, তার মেয়ে এসেছেন কিনা, এসব একটু বিস্তারিত জানাবেন। আমরা দেখতে বিশ্বাস করি এবং ভালো লাগছে যে স্যার অত্যন্ত সম্মানের সাথে শেষ বিদায় আমাদের দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, এবং এই শেষ বিদায়টাই আমাদের সকলের মনে থাকবে। আপনারা সকলে মিলে তার জন্য দোয়া করব, এবং ওনার যে অনন্ত যাত্রা শুরু হলো, এই যাত্রাটা যেন শান্তিময় হয়, এটাই আমাদের প্রার্থনা। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। এ পর্যায়ে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা রিজওয়ানা ম্যাডামকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ভাই আমাদের একটু করতে আইনজীবী হিসাবে দেখেছি, উপদেষ্টা হিসাবে দেখেছি। আমার অনেক আমরা যখন পরিবেশের মামলা করতাম, অনেক ব্যস্ত স্বার্থ গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়াতাম, বড় বড় পরিদর্শনের বিরুদ্ধে দাঁড়াতাম,
জ্বালানি কোম্পানির বিরুদ্ধে দাঁড়াতাম। আবার অনেক সময় গ্রামের লোকে পানি পাচ্ছে না, কোম্পানিগুলোর পানি তোলার কারণে সে সমস্ত মামলা নিয়ে দাঁড়াতাম। এই খুব কম সিনিয়রই আমাদের হয়ে আমাদের মামলাগুলো করে। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির কারণে ঢাকা সহ দেশের উপকূলীয় অঞ্চল মেঘাচ্ছন্ন রয়েছে। বরগুনার পাথরঘাটে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলারগুলো তীরে অবস্থান করছে। দর্শক, বরগুনার আবহাওয়া পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাওহিদুল ইসলাম শুভ। কনকনে শীতের সঙ্গে অসময়ের এই বৃষ্টি জনজীবনে কেমন প্রভাব ফেলছে জানাবেন। আমি এখন যে রয়েছি পাথরঘাটা উপজেলায়, কিন্তু যে গতকালকে রাত থেকেই কিন্তু স্বাভাবিক বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে কিন্তু যে এখন পর্যন্ত ফোটায় ফোটায় বৃষ্টি পড়ছে এবং এই বৃষ্টিতে কিন্তু যে যারা কৃষক রয়েছে তারা কিন্তু যে কারণ এখন আমন ধান কাটার কিন্তু মৌসুম, এই মৌসুমে ভারী বৃষ্টি হলে কিন্তু তারা ক্ষতির মুখে পড়তে পারে এবং কৃষকদের সাথে আমরা কথা বলেছি, এখন যে পরিমাণ বৃষ্টি পড়েছে তাতে তেমন কিছু হবে না বলে কিন্তু তারা জানিয়েছিল। এবং অন্যদিকে জানেন যে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতারণ কেন্দ্র কিন্তু বরগুনা পাথরঘাটা অবস্থিত। এই পাথরঘাটাতে কিন্তু যে আমরা দেখেছি সকালবেলা থেকে কিন্তু শতাধিক ট্রলার কিন্তু ঘাটে নোঙর করে রয়েছে। আমরা ট্রলার মালিকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আবহাওয়া অফিস থেকে এক নম্বর সংকেত দেখিয়ে দেওয়া হলো, কিন্তু সাগরে যে নিম্নচাপ থাকার কারণে কিন্তু জেলেরা মাছ শিকার করতে পারছে না, তারা কিন্তু ঘাটে ফিরে আসছেন এবং ঘাটে ফিরে এসে কিন্তু তারা ট্রলারগুলো নোঙর করে রয়েছেন। এবং এর ফলে কিন্তু যে যারা মাছ ব্যবসায়ী থেকে শুরু করে যারা মালিকরা রয়েছেন তারা কিন্তু এই যে নিম্নচাপ, শীত কনকনে শীতের ভিতরে হঠাৎ এই মৌসুমেও যে নিম্নচাপ, কারণ এই বছর কিন্তু নিম্নচাপেই কিন্তু জেলেদের জীবন পার হয়েছে। এর ফলে আবার যে নিম্নচাপ, এতে কিন্তু যে কৃষক এবং অন্যদিকে যে জেলেরা রয়েছেন তারা কিন্তু ক্ষতির মুখে পড়েছেন। এবং এতে কিন্তু সব থেকে বেশি যে এখন জেলেরা কিন্তু সামনে কিন্তু আবার 65 দিনের যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞাও কিন্তু একদম ঘনিয়ে আসছে এবং এর ফলে কিন্তু যে তারা সাগরে কিন্তু যে সামনে 65 দিন কিন্তু তাদের ঘাটে বসে সময় পার করতে হবে। এবং অন্যদিকে কিন্তু যে এখন যে নিম্নচাপের কারণে কিন্তু ঘাটে ফিরে আসতে হয়েছে জেলেদের, এর ফলে জি, এবং এভাবে নিম্নচাপে কিন্তু জেলেদের সময় পার হয়ে গেছে। এবং এই ছিল আমার কাছে বরগুনা পাথরঘাটা থেকে সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ। সাভারে ওয়েলকাম পরিবহনের একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে অন্তত 4 জন। গেল রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে শামীম নামের একজন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক। খেলার খবর। চলতি বছরে শেষবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির বোর্ড সভা। আজ বিকেল 3টায় মিরপুর শেরে বাংলা বিসিবি ভবনে শুরু হবে এই সভা। বছরের শেষ বোর্ড সভা হওয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এতে। চলতি মাসের শেষে শুরু হতে যাওয়া বিপিএল এর একাদশ আসরের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে বোর্ড সভায় আলোচনা হবে। চলমান NCL T20-র অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ হতে পারে এই সভায়। এছাড়াও বিসিবির স্ট্যান্ডিং কমিটি গঠনের সম্ভাব্য সময়সূচি থাকতে পারে আলোচনায়। তবে সবকিছুকে ছাপিয়ে বোর্ড সভার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে জাতীয় দলের অধিনায়কত্ব ইস্যু। সাম্প্রতিক সময়ে নাজমুল হোসেন শান্ত জাতীয় দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। তার বিকল্প হিসেবে নতুন অধিনায়ক নির্বাচন নিয়েও সিদ্ধান্ত হতে পারে আজকের সভায়। মূলধনের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ দুপুর 1:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।